শেক্সপিয়ারের ওথেলো। এটাকে কিন্তু শুধু একটা নাটক বললে একদমই ভুল হবে। ভাবুন তো, এটা আসলে 400 বছরেরও বেশি আগে লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আজ আমরা দেখব কিভাবে একজন অদম্য বীর সেনাপতিকে তলোয়ার দিয়ে নয়, স্রেফ কয়েকটা ফিসফিসানো কথা দিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়া যায়। চলুন তাহলে ঢুকে পড়া যাক এক মর্মান্তিক ভালোবাসার গল্পে, আর হ্যাঁ, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এক ষড়যন্ত্রের জালে। নাটকের একেবারে শুরুতেই শেক্সপিয়ার কিন্তু আমাদের এই আইকনিক লাইনটা দিয়ে একরকম সাবধান করে দিচ্ছেন। এখানে কোনো আক্ষরিক মানে সত্যিকারের দানবের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর একটা জিনিসের কথা, আর সেটা হলো ঈর্ষা। এই যে অনুভূতিটা, যেটাকে সবুজ চোখের দানব বলা হচ্ছে, এটাই কিন্তু হতে চলেছে আমাদের গল্পের সেই অস্ত্র যা সব কিছুকে তছনছ করে দেবে। তো যে কোনো ট্র্যাজেডির জন্য তো কিছু চরিত্র লাগে, তাই না? চলুন তাহলে পরিচিত হয়ে যাক গল্পের মূল তিনজনের সাথে, যাদের ভালোবাসা, সম্মান আর বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কটাই এই বিস্ফোরক গল্পের সলতেতে আগুনটা লাগিয়ে দেবে। এই হলো আমাদের গল্পের নায়ক, ওথেলো। দেখুন, যুদ্ধক্ষেত্রে সে একজন জীবন্ত কিংবদন্তি, সবাই তাকে সম্মান করে। কিন্তু ভেনিসের রাস্তায় তার গায়ের রং তাকে করে তুলেছে একজন অন্য মানুষ, একজন বহিরাগত। আর এই যে তার দুটো পরিচয়, একদিকে সে নায়ক, অন্যদিকে সমাজচ্যুত, ঠিক এটাই কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হয়ে দাঁড়াবে। আর ইনি হলেন ডেসটিমোনা। সে কিন্তু তার বাবা, এমনকি পুরো ভেনিস সমাজকে অগ্রাহ্য করে শুধু নিখাত ভালোবাসার টানে ওথেলোকে গোপনে বিয়ে করেছে। সে যেমন সাহসী তেমনই সতী। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, তার এই দয়ালু স্বভাব আর অন্যকে সাহায্য করার ইচ্ছাই শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আর এবার পরিচয় করিয়ে দেই গল্পের মূল ষড়যন্ত্রকারী, বা বলা ভালো পুতুল নাচের আসল কারিগরের সাথে, ইয়াগো। ওথেলোর চোখে সে তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিন্তু আমাদের কাছে, মানে দর্শকের কাছে, সে কিন্তু সাহিত্যের অন্যতম সেরা আর ভয়ঙ্কর একজন ভিলেন। তার আসল উদ্দেশ্যটা কি, সেটা হয়তো একটা রহস্য, কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা তার আছে, তা এক কথায় মারাত্মক। এই পুরো নাটকের সব সুতো কিন্তু আসলে সেই নাড়াবে। গল্পের প্রথম সংঘাতটা শুরু হয় ঠিক তখনই, যখন ওদের গোপন বিয়ের কথাটা ফাঁস হয়ে যায়। ডেসডিমোনার বাবা তো রাগে একেবারে অন্ধ। তিনি এটা কিছুতেই মানতে পারেন না যে তার মেয়ে নিজে থেকে ওথেলোকে ভালোবাসতে পারে। তার অভিযোগটা কি ছিল জানেন? জাদুটোনা। আর সে আমরা প্রথমবার দেখি কিভাবে বর্ণবিদ্বেষকে ওথেলোর বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভাববেন না যে ডেসডিমোনা কোনো অসহায়, বিপদে পড়া অবলা নারী। বিলকুল না। সেই সময়ের একজন নারীর জন্য যা প্রায় অবিশ্বাস্য ছিল, সে সেটাই করে দেখায়। সে তার বাবা আর খুদ ডিউকের সামনে দাঁড়িয়ে নিজের পছন্দের পক্ষে কথা বলে। সে সবার সামনে ওথেলোর প্রতি তার আনুগত্য ঘোষণা করে, আর এর মধ্যে দিয়েই নিজের ভাগ্যকে পুরোপুরি ওথেলোর সাথে জুড়ে দেয়। তো এই পুরো নাটকটার পেছনে যে চালিকা শক্তি, সে হলো ইয়াগো। কিন্তু প্রশ্নটা হলো কেন? মানে কি এমন কারণ থাকতে পারে যা একজনকে এতটা ঠান্ডা মাথায়, এতটা নিষ্ঠুরভাবে আরেকজনের জীবন ধ্বংস করতে উৎসাহিত করে? চলুন এই শয়তানির কারিগরের আসল উদ্দেশ্যটা একটু খতিয়ে দেখা যাক। কাগজে কলমে যদি দেখেন, ইয়াগোর কারণটা পুরোপুরি পেশাগত। ওথেলো তাকে প্রমোশন না দিয়ে মাইকেল ক্যাসিও নামে এক তরুণ সৈনিককে লেফটেন্যান্ট বানিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ইয়াগোর জন্য এটা শুধু একটা চাকরি হারানোর ব্যাপার ছিল না, এটা ছিল তার অহংকারের উপর এক বিশাল আঘাত, এক অপমান, যার ফল হবে এক ভয়ঙ্কর প্রতিশোধ। আর ঠিক এই অপমান থেকেই ইয়াগো তার পরিকল্পনাটা সাজায়। আর কি সেই পরিকল্পনা? এক কথায় ষড়যন্ত্রের এক মাস্টারপিস। দেখুন, সে কিন্তু শুধু ওথেলোকে মেরে ফেলতে চায় না, না, সে চায় ওথেলোর জীবনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলতে। কিভাবে? 1, তার লেফটেন্যান্টকে বরবাদ করবে। 2, তার স্ত্রীর নামে কলঙ্ক দেবে। আর সবশেষে সেই মহান সেনাপতিকে বানিয়ে ছাড়বে এক হিংস্র দানব। গল্পের প্রেক্ষাপট এবার পাল্টে যায়। আমরা সুশৃঙ্খল ভেনিস থেকে চলে আসি সাইপ্রাসের এক বিশৃঙ্খল সামরিক ঘাঁটিতে। আর সভ্যতার কোলাহল থেকে দূরে ঠিক এইখানে ইয়াগো তার শয়তানি খেলাটা শুরু করবে। ইয়াগো কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করে না। উৎসবের ওই এক রাতেই সে অ্যালকোহলকে কাজে লাগিয়ে ক্যাশিওকে এমন ঝামেলায় ফেলে যে তার চাকরিটাই চলে যায়। কিন্তু ইয়াগোর আসল মাস্টারস্ট্রোকটা ছিল অন্য জায়গায়। সে ওই লজ্জিত ক্যাশিওকে গিয়ে বোঝায় যে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে শুধুমাত্র একজন, আর সে হল ডেসডিমোনা। বুঝতেই পারছেন, সে ডেসডিমোনার ওই দয়ালু মনটাকেই তার ষড়যন্ত্রের প্রধান অস্ত্রে পরিণত করল। আর ঠিক এই সময়েই মঞ্চে প্রবেশ করে সেই ছোট্ট জিনিসটা যা সবার ভাগ্য নির্ধারণ করে দেবে, আর সেটা হলো একটা সাধারণ রুমাল।
ওথেলোর কাছে এই রুমালটা ছিল ডেসডিমোনাকে দেওয়া তার প্রথম উপহার, তাদের ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক। আর ইয়াগোর কাছে এটা ছিল তার ষড়যন্ত্রের জন্য দরকারি সেই নিখুঁত প্রমাণ। ইয়াগো কি করে জানেন? সে তার স্ত্রী এমিলিয়ার মাধ্যমে রুমালটা হাতিয়ে নেয়। এমিলিয়া ছিল ডেসডিমোনার পরিচারিকা। রুমালটা হাতে পেয়ে সে সোজা গিয়ে ওটা ক্যাসিওর ঘরে রেখে আসে। ভাবুন তো, কত ছোট একটা কাজ, কিন্তু এর ফল হবে মারাত্মক। বিষটা এখন প্রয়োগ করার জন্য পুরোপুরি তৈরি। ওই তথাকথিত প্রমাণ হাতে পেয়েই ইয়াগো তার মানসিক আক্রমণটা শুরু করে। আর সত্যি বলতে কি, নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে ভয়ঙ্কর দিক হলো এটা দেখা যে ওথেলোর মতো একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী মানুষ কত সহজে, কত দ্রুত ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই পরিবর্তনটা একবার খেয়াল করুন। নাটকের শুরুতে ওথেলো ছিল একজন স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী নেতা, আর এখন সে এমন একজন মানুষে পরিণত হয়েছে যে কিনা যন্ত্রণাদায়ক কল্পনা আর হিংস্র ভাষায় পুরোপুরি ডুবে আছে। ইয়াগোর রোপণ করা ওই সন্দেহের বীজটা তার মনে ক্যান্সারের মতো বেড়েই চলেছে। ইয়াগো এবার ওথেলোর কল্পনাকে একেবারে জীবন্ত মিথ্যা দিয়ে আক্রমণ করে। সে ওথেলোকে গিয়ে বলে যে সে নাকি ক্যাসিওকে ঘুমের ঘরে ডেসডিমোনার নাম ফিসফিস করে বলতে শুনেছে। বুঝতেই পারছেন, এটা এমন একটা মিথ্যা যা ওথেলোর মনে একটা ছবি এঁকে দেওয়ার জন্য তৈরি করা, এমন একটা ছবি যা সে আর কখনোই মাথা থেকে মুছতে পারবে না। আর এরপর আসে ফাইনাল ব্লো, চূড়ান্ত আঘাত। ইয়াগো ওথেলোকে বলে যে সে নিজের চোখে ক্যাসিওকে ডেসডিমোনার সেই বিশেষ রুমালটা ব্যবহার করতে দেখেছে। ওথেলোর ওই বিষিয়ে যাওয়া মনের জন্য এটাই ছিল তার দরকারি সেই অকাট্য প্রমাণ। ব্যাস, এই মুহূর্তের পর থেকে তার জন্য আর ফিরে আসার কোনো পথই খোলা ছিল না। ইয়াগোর বোনা জালটা এখন সম্পূর্ণ। ওথেলো রাগ আর যন্ত্রণায় পুরোপুরি অন্ধ হয়ে তার স্ত্রীর অপরাধের ব্যাপারে 100% নিশ্চিত। মঞ্চ এখন প্রস্তুত নাটকের চূড়ান্ত এবং সবচেয়ে অন্ধকার অঙ্কের জন্য। যে ঘরটা তাদের বাসর সজ্জা হওয়ার কথা ছিল, ঠিক সেখানেই ওথেলো একাধারে বিচারক এবং জল্লাদ দুটোই হয়ে ওঠে। সে ভাবে যে সে নিজের কলঙ্কিত সম্মানের জন্য ন্যায় বিচার করছে। এই ভেবে সে ডেসডিমোনার সমস্ত আকুতি উপেক্ষা করে আর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এটা নিঃসন্দেহে নাটকের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত। কিন্তু ঠিক যখন ওথেলো ভাবছে যে সে তার সম্মান পুনরুদ্ধার করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করে ইয়াগোর স্ত্রী এমিলিয়া, আর তার সাথেই সেই ভয়ঙ্কর আর বহু প্রতীক্ষিত সত্যটা অবশেষে প্রকাশ পেতে চলেছে। ওথেলো যখন তার কাজের পক্ষে সাফাই গাইতে গিয়ে ওই রুমালটার কথা উল্লেখ করে, ঠিক তখনই সবকিছু বদলে যায়। এমিলিয়া আতঙ্কে শিউরে উঠে এক মুহূর্তে বুঝতে পারে যে সে না জেনেই এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে কী ভূমিকা পালন করেছে। আর তখন নিজের স্বামীর বিরুদ্ধে চূড়ান্ত সাহসের পরিচয় দিয়ে সে সত্যিটা সবার সামনে বলে দেয়। সেই রুমালটা খুঁজে পেয়ে ইয়াগোকে দিয়েছিল। আর এই এক কথাতেই ওথেলোর পুরো দুনিয়াটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সত্যিটা জানার পর তার নিজের কাজের ভয়ঙ্কর পরিণতিটা ওথেলোকে একেবারে পিষে ফেলে। তার শেষ কথাগুলোতে সে কিন্তু ক্ষমা চায় না, সে চায় একটু সহানুভূতি। সে চায় তাকে এমন একজন মানুষ হিসেবে মনে রাখা হোক যে নিয়ন্ত্রণ করতে না পারা এক আবেগের বশে খুব বেশি ভালোবেসে ফেলেছিল। আর তারপর সে নিজের জীবনটা নিয়ে নেয়। আর এভাবেই এই ট্র্যাজেডির সমাপ্তি ঘটে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই নাটকের আসল খলনায়কটা কে? ইয়াগো সেই শয়তানের প্রতিমূর্তি, নাকি ওথেলোর নিচের ভেতরের নিরাপত্তাহীনতা আর লাগাম ছাড়া ঈর্ষা, অথবা ভেনিসের সেই সমাজ যার বর্ণবিদ্বেষ আর কুসংস্কার ওথেলোকে শুরু থেকেই একটা দুর্বল জায়গায় দাঁড় করিয়ে রেখেছিল? ওথেলো আমাদের কোনো সহজ উত্তর দেয় না, আর ঠিক এই কারণেই হয়তো 400 বছর পরেও আমরা এই নাটকটা নিয়ে কথা বলে চলেছি।